হে স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স সাফারি। এই চ্যানেলে আমি তোমাদেরকে ক্লাস 7 থেকে মাধ্যমিক অবধি ম্যাথ করাবো, অঙ্ক, আর সময় পেলে আমি তোমাদেরকে ফিজিক্সও দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো বলবি তো এটা চালু হয় না, আর একবার বুঝিয়ে দিচ্ছি, লেখা থাকুক সমীকরণ গঠন ও তার সমাধান। ঠিক আছে, তাহলে এগুলো কি আমরা বললাম? বাস্তব সংখ্যা 1 2 3 4, এগুলোকে ধ্রুবক পদ বলা হয়, ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। ঠিক আছে, আর জেড কে এল এম এন এগুলো হয়ে গেল কি? চলরাশি, ইংরেজিতে বলছে ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম লেখা থাকে 2x 3x + 5, এগুলো কি এক একটা পদ, এগুলোকে এক একটা পদ বলে। আচ্ছা, যদি এরকম লেখা থাকে 3x² + 5, এগুলো এক একটা পদ, কিন্তু এই যে x² x³ x⁴ x⁵, যদি এরকম লেখা থাকে, তাহলে মাথায় যেগুলো থাকবে স্কোয়ার, কিউব, হ্যাঁ, টু দি পাওয়ার 5, সেগুলোকে আমরা ঘাত বলবো বা পাওয়ার বলবো। কি বলবো? ঘাত বা পাওয়ার। সামনে যেটা থাকবে সেটা হয়ে যাবে সহগ, সামনেরটাকে বলবো সহগ বা কোএফিসিয়েন্ট, ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম দেওয়া থাকে, এবার আমাদের বুঝতে হবে যে ইকুয়েশন জিনিসটা কি। তাহলে অনেকগুলো পদ যদি এরকমভাবে সমান চিহ্নের সঙ্গে জুড়ে থাকে, 3x + 5 = 8, তখন এই গোটাটাকে আমরা বলবো কি না? ইকুয়েশন। এই গোটাটাকে আমরা বলবো ইকুয়েশন। তাহলে কখনো যদি বলে দেয় এই সমীকরণটির বীজ নির্ণয় করো, এক্স এর বীজ নির্ণয় করো, মানে এক্স এর মান নির্ণয় করো, তখন আমাদেরকে করতে হবে এক্স যুক্ত পদগুলোকে একদিকে রাখতে হবে, আর কনস্ট্যান্ট পদগুলোকে মানে ধ্রুবক পদগুলোকে সমান চিহ্নের একদিকে রাখতে হবে। তাহলে এদিকে 8 ছিল, 8 যেমন আছে, সমান চিহ্ন এদিকে +5 ছিল, ওই দিকে যখন নিয়ে চলে যাব 5টাকে সমান চিহ্নের উল্টো দিকে, তখন ওটাকে চিহ্ন চেঞ্জ করে, সাইন চেঞ্জ করে নিয়ে যেতে হবে, +5 হয়ে যাবে -5। তাহলে 3x এর ভ্যালু এখানে হয়ে গেল 8 - 5 = 3। এবার x এর ভ্যালু বার করবো। x এর সঙ্গে 3টা কিসে আছে না? গুণে আছে। 3x মানে কি? 3 এর সঙ্গে x গুণে আছে। ঠিক আছে, এবার x এর ভ্যালু যখন আমরা বার করব, তখন এটাকে ওইদিকে নিয়ে চলে যাব, কনস্ট্যান্ট পদটা 3টা যেটা আছে ওইটাকে নিয়ে যাব ওইদিকে, সমান চিহ্ন উল্টো দিকে। তাহলে আমাকে কী করতে হবে? গুণে রয়েছে, উল্টোটা করতে হবে, ভাগ। সমান চিহ্ন উল্টো দিকে যখনই নিয়ে যাব, তার বিপরীতটা করতে হবে, গুণে আছে ভাগ করতে হবে। তাহলে 3/3 কেটে গেলে 1 থাকে, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 1। তাহলে x এর বীজ কে বেরোলো 1। এবার আমরা করব কোষে দেখি 22.2, তাই তো? সমীকরণ গঠন, একের দাগে একের অঙ্ক, একের দাগে একের অঙ্ক। আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। ঠিক আছে, এটা বলে দিয়েছে, এটা সমীকরণ করতে হবে, তার সমীকরণ গঠন করতে হবে, সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, এটা বলা যায়। আমার কাছে কত আছে আমি জানি না, না জানলে সব সময় আমাকে চলরাশি x y z কিছু একটা ধরে নিতে হবে। ঠিক আছে, ভেরিয়েবল পদ ধরে নিতে হবে। তাহলে আমি লিখবো, মনে করি আমার কাছে xটি মার্বেল আছে। ঠিক আছে, আমার কাছে xটি মার্বেল আছে। তাহলে প্রতিমার কাছে কতগুলো আছে? প্রতিমার কাছে বলেছে 7 গুণ মার্বেল আছে। আমার 7 গুণ মার্বেল আছে। তাহলে মনে কর তোর কাছে যদি 5টা মার্বেল থাকতো, তাহলে প্রতিমার কাছে কতগুলো থাকতো? প্রতিমার কাছে থাকতো কতগুলো? 5 গুণ 7 35টি থাকতো তো। আচ্ছা, সেই রকম তোর কাছে যদি xটি মার্বেল থাকে, তাহলে প্রতিমার কাছে থাকবে, প্রতিমার কাছে কি হবে? তোর 7 গুণ, তাহলে x × 7 টি মার্বেল আছে, টি মার্বেল আছে। তাহলে x × 7 মানে কি? 7x টি মার্বেল আছে। ঠিক আছে, এবার আমাদেরকে সমীকরণটা গঠন করতে হবে। এটা তো লেখা হলো, এগুলো তো আমরা জানলাম, পদগুলো আমরা জেনে নিলাম। এবার আমাকে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে সমীকরণটা যে গঠন করতে হবে, কি অনুসারে বলেছে? প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। প্রতিমার কাছে 42টি, মানে প্রতিমার কাছে কতগুলো আছে সেটা রিয়েল নাম্বারে বলে দিয়েছে।
কনস্ট্যান্ট পদ দিয়ে বলে দিয়েছে, রিয়েল নাম্বারে, বাস্তব সংখ্যায় বলে দিয়েছে। কত না, 42টা। এই 7x মানেই 42। আমি জানতাম না বলে এটা ধরে নিয়েছিলাম 7x। তাহলে এই 7x মানেই হচ্ছে কত, 42। তাহলে শর্তানুসারে এটা লিখবো আমরা, শর্তানুসারে লিখতে হয়। মানে প্রশ্নে যা বলছে প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, শর্তানুসারেও লেখা যায়, যেটা খুশি। তাহলে 7x সমান হচ্ছে কত, 42। এখান থেকে আমরা কি বার করবো, এক্স এর ভ্যালু বার করবো, শিখিয়েছি আগে। তাহলে এক্স ইজিক্যালস টু কি হবে, 7টা গুণে আছে ওইদিকে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 42/7, 7 6 42। তাহলে এক্স ইজিক্যালস টু 6। তার মানে তোর কাছে কটা মার্বেল ছিল, আমার কাছে কটি মার্বেল ছিল, 6টি মার্বেল ছিল, বেরিয়ে গেল। তবেই তো ওর কাছে 42টা, 6 7 42, 7 গুণ। এই তো অঙ্ক, বোঝা গেছে? একের দাগের বিয়ের অঙ্ক কি বলছে? একের দাগের বিয়ে অঙ্ক, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। এটুকু বলেছে। এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে এবং তার সমাধান নির্ণয় করতে হবে। মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে আগে তো ছেলের বয়স জানতে হবে, তবে তো মিলনবাবুর বয়সটা 4 গুণ হবে, তাই না? তাহলে ছেলের বয়স তো আমি জানি না, তাহলে ধরে নেব। মনে করি মিলন বাবুর ছেলের বয়স x বছর, ঠিক আছে? মিলন বাবুর ছেলের বয়স কত, x বছর ধরলাম। আচ্ছা, তাহলে মিলন বাবুর বয়স কত হবে না, তার ছেলের বয়সের 4 গুণ। মিলন বাবুর বয়স, মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, মানে 4 × x বছর, তাই না? তার মানে কত, 4x বছর। 4 গুণিত x মানে 4x, x এর সঙ্গে 4 গুণ। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হয়ে যাবে। তাহলে 5 বছর পরে, এটা তো মনে কর বর্তমান বয়স, এখনকার বয়স। তাহলে 5 বছর পর এদের বয়সটা কি হবে সেটা বার করি আগে। 5 বছর পর মিলনবাবুর ছেলের বয়স, মিলনবাবুর ছেলের বয়স আগে কত হয়েছিল, x বছর ধরেছিলাম। 5 বছর পর কত হবে, 5 বছর বেড়ে যাবে। তোর মনে কর এখন বয়স 10 বছর, 5 বছর পর কি হবে, 15 বছর, 5 যোগ হয়ে গেল। তাহলে এখন x বছর, 5 বছর পর কি হয়ে যাবে, x + 5 হয়ে যাবে, তাই না? বছর। আর 5 বছর পর মিলনবাবুর বয়স, মানে বাবার বয়স, মিলনবাবুর বয়স নিজের বয়সটা কত ছিল, 4x ছিল। মিলনবাবুর বয়স কত হবে, 4x + 5 বছর, তাই তো? এবার বলেছে 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের কত, 3 গুণ হয়ে যাবে। প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে যা লিখবি, প্রশ্নানুযায়ী এবার সমীকরণটা গঠন হবে। প্রশ্ন অনুযায়ী মানে প্রশ্নে যেটা বলছে যে 5 বছর পরে মিলনবাবুর বয়স, মিলনবাবুর বয়স মানে এটা 5 বছর পরে ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী এটা বলতে পারি 4x + 5, যেটা মিলনবাবুর বয়স সেটা তার ছেলের বয়সের সঙ্গে 3 গুণ। ছেলের বয়স x + 5 এর 3 গুণ নিয়ে যে বয়সটা হচ্ছে সেটা সমান হচ্ছে মিলনবাবুর বয়সের সঙ্গে। মানে ছেলের বয়সকে 3 গুণ করলে যেটা হয় সেটা তার মিলনবাবুর নিজের বয়স হয়ে গেল সমীকরণ গঠন। এবার এটাকে আমরা কি করব, সমাধান করব। তাহলে কি করে সমাধান করব, 4x + 5 যেমন আছে লিখব,
3টা ব্র্যাকেটের বাইরে আছে, এই দুটো পদের সঙ্গে কি হবে, গুণ হবে। একবার 3x এর সঙ্গে গুণ, একবার 3 5 এর সঙ্গে গুণ। তাহলে x আর 3 গুণ হলে কি হবে, 3x। এখানে প্লাস চিহ্ন আছে, এর আগে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, আর 5 3 15 হয়। হলো? বাহ। এবার আমাদের কাজ হচ্ছে x যুক্ত পদগুলোকে একদিকে রাখবো, আর কনস্ট্যান্ট পদগুলোকে একদিকে রাখবো, সমানের একদিকে রাখবো। তাহলে মাঝখানে আগে সমান চিহ্ন দিলাম, এখানে লিখবো 4x, এদিকে কি আছে 3xটাকে এইদিকে নিয়ে আসবো সমানে। তাহলে এর আগে কিছু নাই মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, উল্টোটা বলেছি আগে। এখানে 15 আছে, এখানে এদিকে কি আছে 5, ওইদিকে নিয়ে গেলে কি হবে -5, প্লাস 5টা হয়ে যাবে -5। বাহ। 4x থেকে 3x বাদ দিলে কত হবে, 1x। তাহলে 1x তো আমরা লিখি না, শুধু x লিখি, শুধু x মানেই 1x। 15 থেকে 5 বাদ দিলে কত হবে, 10, তাই তো? তাহলে x এর ভ্যালু কত বেরোলো, 10। তাহলে মিলন বাবুর ছেলের বর্তমান বয়স যদি জিজ্ঞেস করে কত হবে, না মিলন বাবুর লিখবি ছেলের বর্তমান বয়স 10 বছর, তাই তো? তাহলে মিলন বাবুর বয়স কত হবে, মিলন বাবুর বয়স কত, ছেলের বয়সের 4 গুণ, তাহলে 10 গুণ 4 হয়ে যাবে বছর, মানে 40 বছর, তাই না? 5 বছর পর কি হবে, ছেলের বয়স 10 + 5 15 হয়ে যাবে, আর মিলন বাবুর 40 + 5 45 হয়ে যাবে। এই তো অঙ্ক, কিচ্ছু নেই, মুখোমুখি হয়ে যাবে, তাই না? আজ এই পর্যন্ত থাক দুটো, তারপরে পরের দিন আবার করাবো বাকিগুলো, ঠিক আছে? তার এটা একটা পার্টে ভিডিও আপলোড হয়ে যাবে, সবাই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা লাইক করবে ভিডিওগুলো, এবং সবার কাছে পৌঁছে দেবে শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ।